বলছি এত সুন্দর ছেলে, তোমার কি বিয়ে হয়েছে? একই কথা তুমি শোনালে সুন্দরী রমন। কেন? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না পড়া যায়? না গো, ঠিক যে তোমার ভাষা আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি যে কথাগুলি বললে সেটি একটাও নয়। তবে এই বিয়ে এমনই এক বস্তু, একটি বাড়ি চেয়ে রাখো। আমি যেমন এক রূপর সুন্দরী, আমার মতো এক তোমার মতো যুবকের সঙ্গে শুভ পরিণয় হয়ে অগ্নিকে সাক্ষী রেখে মাথার উপরে সিঁদুর দিয়ে তাকেই বলা হয় বিয়ে। তাই নাকি? হ্যাঁ। এই যে শোনো, তোমার কোনো কথায় আমার যেন মস্তকে ঢুকছে না। তাই তুমি পথখানে ছেড়ে দাও। ও, তোমার তো আমি পদ রোধ করিনি, যাও তুমি ফিরে যাও। বেশ। তাই কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দিল লক্ষ্মীন্দরের মস্তকে আমি করলাম কাম্বার নিক্ষে। সে সত্যটিকে দেখার পর তাকে যেন আমি কিছুতেই ভুলতে পারছি না। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। জানি না তার সঙ্গে হয়তো আমার কোনো জন্মের কোনো সম্পর্ক ছিল, না হলে কেন তার কথা আমার বারবার মনে পড়ছে। তাকে ছাড়া হয়তো আজ আমি আর প্রাণে বাঁচব না। তাই বিলম্ব না করে ছুটেই আমি সুন্দরী বলি, সুন্দরী এ কি, তুমি আবার পুনরায় ফিরে এসেছো? সত্যি সুন্দরী। কেন? কেন ছুটে এলাম জানো? কেন? আমি যখন আর তোমার কাছ থেকে ফিরে যাচ্ছিলাম, হ্যাঁ, বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যাচ্ছে, এ কি যার জন্য বলছো? তোমার কাছে আমি ফিরে এলাম। ছি, 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 ছি। এমন কথা বলো না। দেখো, আমার বিবাহ হয়েছে, শুনেছি লোকমুখী এক নারীর যদি দুই পতি হয় তাকে কলঙ্কিনী বলে, জানো? তাই নাকি? হ্যাঁ গো। আমার মন কি বলছে জানো? কি বলছে? কি করে বোঝাই তোমাকে, কি? কি করে বোঝাই তোমাকে, হ্যাঁ, আমার মনের বেদনা। তাই নাকি? কত ভালো বসে যে তোমার, সে কথা তুমি বোঝো না, না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে, আমার মনের বেদনা। কত ভালো বসে যে তোমার, সেই কথা তুমি বোঝো না, না গো, সেই কথা তুমি বোঝো না। এসো, সাইডে যাও। এসো, এসো, দূরে কেন? কাছে এসো, হয়ে যাও মনে। এসো, হয়ে যাও মনে। এসো, কাছে এসো। তুমি চিরদিন শুধু ফুল বুঝে গেলে গো, আমি কাল বুনে যাই আখি জল ফেলি গো। এসো, যাও মনে। তুমি চিরদিন শুধু ফুল বুঝে গেলে গো, আমি কাল বুনে যাই আখি জল ফেলি। তাই নাকি? হাউ দর্শকারি রজনী কত ভালো বসে যে তোমার, সে কথা তুমি বুঝো না, গো, সে কথা তুমি বুঝো না। এসো, নিয়ে যাও। এসো, এসো, তুলে নিয়ে যাও মনে। এসো গো, এসো।
গানে গানে শুনে রাখ বলি তোমাকে, যাদের কলঙ্ক আছে জানো, তবে আমার ভালোবাসাবে এতটুকু মলিনতা না, এতটুকু মলিনতা নেই। এসো সুন্দরী, এসো। নিয়ে যাও, কি হলো? ঘরে নিয়ে যাও, ঘরে এসো। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, যাদের কলঙ্ক আছে জানো, তবে আমার ভালোবাসাতে এতটুকু মলিনতা নেই। না গো, এতটুকু মলিনতা নেই। ইয়ারে কত কাল বলো এ বিরহ সহিব, সাথে হাজার পাখি হয়ে নিরি বসে রহিব। ইয়ারে কত কাল বলো এ বিরহ সহিব, সাথে হাজার পাখি হয়ে নিরি বসে রহিব। কহিব মনের কথা, গাহিব মোরা দুজনা, কত ভালো বসে যে তোমার, সে কথা তুমি বুঝো না। না গো, সেই কথা তুমি বুঝো না। এসো সত্য ধরা দাও। যাও, কি হলো? এসো, ছেড়ে দাও। জানো সুন্দরী, বলো। তোমাকে দেখার পর তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে হয়তো আমি কোনো জন্মে ভুলতে পারবো না। শোনো, তুমি যদি আমার কথা মতো কার্য করতে পারো, তবেই তোমাকে আমি বিয়ে করতে পারি। তাই নাকি? হ্যাঁ তোমার কথা মতো আমি কর্ম করলে ঠিক তোমাকে আমি কাছে পাবো তো? হ্যাঁ, বলো তো, এমন কি শুনেছি। কর্ম করতে হবে আমার? তোমার সেই চম্পানগরে রয়েছে নাকি গোসা মন্দির, আমার কথা মতো তোমায় যেতে হবে সেই গোসা মন্দিরে, করতে হবে প্রবেশ। তাই নাকি? আসুন তোমার পিতা মাতা, আসুন আত্মীয় স্বজন, যতক্ষণ তুমি তোমার এই সেই বিয়ের কথা প্রকাশ করে বলবে, যতক্ষণ রাজি না হবে তত সময় তুমি সেই গোসাগরের কপাট খুলে দেবে। তবে শোনো সুন্দরী, বলো। তোমাকে পাওয়ার জন্য আমি সমস্ত কর্ম করতে পারি। আজকের দিনে রাজপ্রাসাদে না গিয়ে গোসা মন্দিরে প্রবেশ করো। হ্যাঁ তুমি এখানেই দাঁড়াবে কেমন? বেশ আমার পিতাকে সঙ্গে করে নিয়ে যাবো, তোমায় আমি কুলবধূ করে চম্পক না করে। বেশ গো, তুমি এখানেই অপেক্ষা করবে কেন? বেশ। তাই তো, কাল বিলম্ব না, এই মুহূর্তে মাতার কাছে গিয়ে আমায় এই সংবাদ দিতেই হবে, দিতেই হবে। বাবা, তুই কোথায় রয়েছিস? একটিবার তুই, একটিবার তুই আমার বক্ষ মাথারে ফিরে আয় লেখা, একটিবার ফিরে আয়, একটিবার ফিরে আয়।
তোমরা কি আমার এলাকায়কে দেখেছো? তোমরা কি আমার এলাকায়কে দেখেছো? একটিবার আমায় তোমরা বলো না। এলাকা কোথায় গেলি রে? ওরে লখা একবার মা বলে বুকে ফিরে লকাই রে। আর তুই যে আমার বুকের মানি ওই নাই অঞ্চলের নিদিরে একবার মা বলে বুকে ফিরে কে ডাকিবে মা বলে? ওই ডাকে দেবে সান্ত্বনা রে। এই একবার মা বলে বুকে ফিরে ওই নায়কে একে জয়পুত্র আমি ভাসাইলাম সাগরে রে। এই একবার মা বলে বুকে ফিরে লখা ওই না তোরে ওরে লখা এই আমি সব গিয়াছি ভুলে রে। এই একবার মা বলে বুকে ফিরে আ।
আমি যেন কার কান্নার কণ্ঠে শুনতে পাচ্ছি। প্রাসাদে কে অমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? না না, এই হতে পারে না। কেন কেন আমার বৌমা কান্না করবে? তবু তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার বৌমা কান্না করছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মধ্যে প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে সমান ভাবে কান্না করছে। বৌমা, হে কি বৌমা, আজ তুমি অমন ভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আজ তুমি অমন ভাবে কান্না করছো? মন্ত্রী কাকু, মন্ত্রী কাকু, আপনি এসেছেন, মন্ত্রী কাকু। বৌমা, আমার দাদু ভাই বলে তোমায় কিছু বলেছে? কোথায় আমার দাদু ভাই? কই ডাকো তো, আমি তাকে খুব করে বকে দেব। কোথায় আমার দাদু ভাই? ডাকো তো। ও মন্ত্রী কাকু, আপনি তো আমার লোকাইকে নিয়ে গেছিলেন পাঠশালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বেলা 10টার সময় নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিন্তু অন্ধকারে যেন ঘনিয়ে এলো। এখনো পর্যন্ত তো আমার লোকাই আমার বুকে ফিরে আসেনি, মন্ত্রী কাকু। কি বললি বৌমা? আমার দাদু ভাই বেলা 10টার সময় পাঠশালায় গিয়েছিল, এখনো প্রাসাদে ফিরেনি? বৌমা, বৌমা, তাই তুমি কাঁদছো বৌমা? কেঁদো না বৌমা। মন্ত্রী কাকু, আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেবো না বৌমা। আপনি বলতে পারেন মন্ত্রী কাকু, আমি ছয়টি সন্তানকে হারাবার পর আমার এলাকায়কে আমার শূন্য কোলে পূর্ণ করে পেয়েছিলাম। সেই এলাকায় যদি হারিয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো মন্ত্রী কাকু? বৌমা, আমি জানি এই চম্পক নগরে আমাকে মা ডাকার যে আর কেউ রইল না মন্ত্রী কাকু। বৌমা, আমি জানি তোমার মনের ব্যথা, তাই বলছি বৌমা, আজ তুমি অমন ভাবে কেঁদো না বৌমা। আজ তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারবো না বৌমা, আমি যে সইতে পারবো না। তাই বলছি বৌমা, তুমি অন্ধপুরে যাও, তুমি অন্ধপুরে গিয়ে বিশ্রাম করো। আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ। আপনি কোথায় খুঁজবেন মন্ত্রী কাকু? আপনি কোথায় খুঁজবেন? কেন আমাদের এই চম্পলা নগরে? আমি গিয়েছিলাম, আমি কিছুক্ষণ পূর্বেই যেন মায়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, সব মায়েদের যেন আমি জিজ্ঞাসা করলাম, ও গো মায়েরা, ও গো মাসিরা, তোমরা কি আমার এলাকায়কে দেখেছো? মন্ত্রী কাকু, বৌমা, কেউ যেন আমার কথার উত্তরে দিল না মন্ত্রী কাকু। বৌমা, সবাই যেন নিশ্চুপ হয়ে গেল। বৌমা, আজ অনেক বিলম্ব হয়ে গেল মনে হয়। আমার দাদু ভাই পথ হারিয়ে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাই বলছি আর বিলম্ব নয় বৌমা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি। কোথায় আমার দাদু ভাই? আমার দাদু ভাইকে আমি খুঁজে নিয়েছি তোমার কোলে বসাবো বৌমা। তবে বৌমা, আমায় কি কথা দিতে হবে বৌমা? কথা? হ্যাঁ বৌমা, হ্যাঁ। এমনই কি কথা দিতে হবে মন্ত্রী কাকু? তুমি আর অমন ভাবে কাঁদবে না বলো। তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারি না বৌমা। আরে তোমার নয়নের জলে এই রাজ্যের অমঙ্গল ঘনিয়ে আসবে বৌমা। তাই বলছি তুমি আর অমন ভাবে কেঁদো না। যাও যাও, তুমি অন্তপুরে যাও, আমি আমার দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। যাও 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 যাও, তুমি অন্তপুরে যাও, যাও বৌমা যাও। মন্ত্রী কাকু, যেখান থেকেই হোক, আপনি আমার কোলের সন্তানকে নিয়ে এসে আমার কোলে দিন। বেশ বৌমা বেশ, আজ আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি। বেশ, আমার দাদু ভাই যেখানে থাকুক না আমি কেন, যাচ্ছি। আমি খুঁজে লখা! লখাই রে, একটিবার আমার
করে ফিরে আয় বাবা। লাখা! তবে কি সত্যি সত্যি আমার দাদু ভাই আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে? না না, আর বিলম্ব নেই, এই মধ্যে চলে যাবো আমার দাদু ভাইয়ের কাছে। কোথায় দাদু ভাই? এই তো এসে পড়েছে আমি গোস্বা মন্দিরে। এই মুহূর্তে সে গোস্বা মন্দিরে প্রবেশ করে দেখি আজকের দিনে কে নিতে আসে এই গোস্বা মন্দিরে, তাকে আবার বিয়ের কথা আমি স্মরণ করে দেব। দাদু ভাই কোথায় রে? ওরে দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি কি আর পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমান করে অমন ভাবে লুকিয়ে থাকিস নি, অমন ভাবে আমায় আর কাঁদাস নি। তাই আয়, একটিবার আমার সম্মুখে আয়। আমি যে তোর জননীকে কথা দিয়ে এসেছি রে, যদি তোকে খুঁজে না পাই হবে না, হবে না আমার এই প্রাসাদে যাওয়া। তবে কি আমি সত্যি সত্যি হারিয়ে ফেলবো? না, এ হতে পারে না। হে ঠাকুর, হে ঈশ্বর, আজ তুমি আমায় বলে দাও আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো। ওরে দাদু ভাই, হায় হায় বলছি, একটিবার আমার সম্মুখে আয়। কি দেখছি আমি? আমাদের গোস্বামন্দির দরজা প্রতিদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোস্বামন্দিরে প্রবেশ করেছে? না না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই গোস্বামন্দিরে প্রবেশ করবে? তবু তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোস্বামন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলি দাদু ভাই। এ কি শুনে মনে হয় আমার দাদুরই কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আছে। তবে কি আমার দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? দাদুটাকে আমি সাড়া দিই, বলে দাদু আমি গোস্বা মন্দিরে আছি। দাদু ভাই, হ্যাঁ গো দাদু। আজ তুই গোস্বামন্দিরে কেন কেন প্রবেশ করেছিস রে? আয় বেরিয়ে আয় বলছি। আজ আমার মনে বড় অভাব দাদু, যার জন্য এই গোস্বা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি। কি বললি দাদু ভাই? হ্যাঁ গো দাদু। তোর মনে বড় অভাব? হরি দাদু ভাই, তুই জানিস নি তোর পিতা রাতালি ধন পাতালে যায়, সোনার কুমড়া উঠোনে গড়ায়, তার আবার কিসের অভাব রে? আমার মনে বড় অভাব দাদু, সেই অভাব তুমি যদি পূর্ণ করতে পারো তবে এই গোস্বা মন্দিরের দ্বারখানা আমি খুলবো, তাছাড়া খুলবো না। দাদু ভাই, এই পৃথিবীতে এমন কোনো অভাব নেই যে আমি তোর পূর্ণ করতে পারিনি। তাই বলছি আই বেরিয়ে আয় বলছি। শোনো দাদু, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে 3 সপ্তাহে আবদ্ধ না হবে কখনো এই গোস্বা মন্দিরের দরজাখানা খুলবো না। এ কি দাদু ভাই, এ কি কথা বলছিস তুই? আজ তোর সঙ্গে আমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। সত্যি বেশ বেশ দাদু ভাই, বলো। আমি তোর জন্য সবকিছু করতে পারি। বলো 1 সত্য 2 সত্য সত্য 3বার। 1 সত্য 2 সত্য সত্য 3বার। লক্ষ্মীন্দর যাহা বলিবে পালিবে শত শতবার। আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শত শতবার। হাই বেরিয়ে আয় বলছি। দাদু আমি ঠিক জানতাম তুমি আমার কথাগুলো রাখবি, তাহলে আমি দ্বারখানা খুলে দিচ্ছি। কেমন? হায় হায় দাদু ভাই হায়। দাদু এ কি দাদু ভাই, তোর মুখখানা যেন শুকিয়ে গেছে রে। দাদু হায় একটিবার আমার বাহু পক্ষে দাদু আয়। আহ, আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। দাদু ভাই, কি বলো? তুই আমাকে অনেক কাঁদিয়েছিস, আর কাঁদবো না। তোমাকে আর আমি কখনো আমি তোকে আর হারাতে দেব না। তাই? চল চল আমরা প্রাসাদে ফিরে যাই। চল দাঁড়াও চল। দাদু, তার পূর্বে আমার মনের কথাগুলো তুমি জানবে না বলো তো? মনের কথা বল বল দেখি, তোর এমন কি তোর মনের কথা শোনো রয়েছে? দাদু, এক এক করে আমি তোমায় প্রকাশ করে বলবো, সেই কথাগুলো তোমায় কিন্তু রাখতেই হবে। বল না, এমন কি কথা বলবি বল না। তবে শোনো কেমন? আরে শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, ওই আমি বলি যে তোমারে, বল বল। ওই আমি লিখা পড়া আর না করিব গো দাদু,
জানাবে পিতারে আমি লিখা পড়া না করিব গো দাদু জানাবে পিতারে আমি আর লেখাপড়া করব না। শোনো দাদু, লেখাপড়া একদমই ভালো লাগে না, যার জন্য ওই পাঠশালা যেতে যাই না, ওই লেখাপড়া করতে চাই পাঠশালায় যাবি না, না। লেখাপড়া করবি না, তবে কি করবি তুই? লেখাপড়া ভালো লাগে না দাদু, বলি যে তোমারে লেখাপড়ায় মন লাগে না দাদু জানাবে পিতারে আমার লেখাপড়ায় মন লাগে না দাদু জানাবে পিতারে। দাদু ভাই, লেখাপড়া একদমই ভালো লাগে না। কি বললি তুই? এই বয়সে লেখাপড়া করবি না, পাঠশালায় যাবি না, তবে কি করবি তুই? আমি অন্য কিছু করবো দাদু। কি করবি? কেন তুমি বুঝতে পারছো না? না দাদু ভাই, লেখাপড়া ছেড়ে দাদু গো, দাদু পড়িতে চাই বিয়ে। বিয়ের কথা ও গো দাদু গো, দাদু জানাবে পিতা। আমি পারবো না রে। আমার বিয়ের কথা ও গো দাদু গো, দাদু জানাবে পিতা রে। বলিস রে, যেমন কথা বলছি রে। দাদু, আমি লেখাপড়া করবো না, শুধুমাত্র একটি ভাড়ায় বিয়ে করতে চাই। দাদু ভাই, বলো। আজ তুই যতই লাফালাফি কর না কেন, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। হাতে ধরি পায়ে পড়ি গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথা ও গো দাদু গো, দাদু জানাবে পিতারে আমার বিয়ের কথা ও গো দাদু গো, দাদু জানাবে পিতারে। দাদু, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো দাদু, না আমি দাদু বিয়ে ভাই, আমি তোর বিয়ে দিতে পারবো না, তবে কেন জানিস? কেন? এখন তোর বিয়ের বয়স হয়নি রে। আমি এত বড় হয়ে গেছে, আমার এখনো বিয়ের বয়স হয়নি। না দাদু ভাই, বিয়ে যদি না দেবে গো দাদু, প্রাণে না বাঁচিব। গঙ্গার জলে গিয়া দাদু গো, আমি ডুবিয়া মরি। আমি গঙ্গার জলে গিয়া দাদু গো, দাদু ডুবিয়া মরি। না দাদু ভাই না, আমার কথা বলিস রে। দাদু, তুমি যদি আমার স্বেচ্ছায় বিয়ে না দাও, ওই বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল, সেই জলে ঝপ্পু দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেবো। না দাদু ভাই না, আজ ভুলেও তুই ও কাজ করতে চাস না দাদু ভাই। তবে দাদু, তুমি আমার বিয়ে দিবে বলো। তুই জানিস না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এই পাপ কাজ না জেনে কি করে করবি? শোনো দাদা, আমি কোনো কথাই শুনতে চাই না, শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চাই। আমি বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছি। বেশ বেশ দাদু ভাই বেশ, এই পৃথিবীতে আমি সবকিছু করতে পারি। কি? বল দাদু ভাই, কি? তুই যদি বলিস এই চম্পলানগরে যতগুলো মেয়ে রয়েছে না, আমি তোর পায়ের তলায় এনে দেবো রে। শোনো দাদু, নিজের রাজ্যের মেয়েকে আমি কখনো বিয়ে করব না, অন্য রাজ্যের মেয়ে পছন্দ করার পরেই আমি বিয়ে করব। বেশ বেশ দাদু ভাই বেশ। তবে শোনো, এক সপ্তাহের মধ্যে যদি আমার বিবাহ না হয়, ওই বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝপ্পু দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। না, এ কি শুনলাম আমি? হে ঠাকুর, আজ আমার দাদু ভাই যাহা বলে গেল, সত্যই সত্যই যদি এক সপ্তাহের মধ্যে তার বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমার দাদু ভাইকে আমি হারিয়ে থাকতে পারবো না। তবে তবে এই কথা ওর সওদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে আমার সওদাগর মশাই?
শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। আজ কি আনন্দ আমার, আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ সে মনের আনন্দে পাঠশালায় লেখাপড়া করছে। সে লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হয়ে আমার এই সোনার চম্পলায় মাথা তুলে দাঁড়াবে। সেই তো হবে আমার অদূর ভবিষ্যৎ। একদিন আমার অবর্তমানে সে এই চম্পলার রাজ সিংহাসনে বসে পরিচালনা করবে এই পবিত্র চম্পকনগর রাজ্য। তাই হে শিবশম্ভ, হে গুরুদেব, তুমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে এমনই আশীর্বাদ করো ঠাকুর, যেন তোমারই আশীর্বাদে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ সে মানুষের মতো মানুষ হয়ে আমার চম্পলার বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। হবে না, হবে না যা, আজ তোমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। দেখি এ আমি কি দেখছি মন্ত্রী কাকা, আপনার মলিন বদন, আপনার অশ্রুবাড়ি, আপনি এইভাবে অশ্রুবাড়ি পরিশোধ করছেন কেন? বাবা যা, আজ আমার মলিন বদন কেন, আমার নয়ন দিয়ে আজ কেন জল ঝরে যাচ্ছে জানো বাবা? কেন মন্ত্রী কাকা, এই কথা- তবে কি আমার চম্পলার কেউ আপনাকে কোনো কটস্থ করেছে? না, কেউ আমায় কষ্ট করেনি। তাহলে আপনি এইভাবে কাঁদবেন কেন মন্ত্রী কাকা? আমি আজ কেন কাঁদছি জানো? এই কথা কর্ণে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না বাবা। মন্ত্রী কাকা, হ্যাঁ, হ্যাঁ। কি এমন হয়েছে যা শ্রবণ করলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? কিন্তু মন্ত্রী কাকা, আপনি যদি আপনার মনের কথা আমাকে প্রকাশ করে না বলেন, তাহলে আমি এই সমস্যার সমাধান করব কি করে? বেশ, তাই বলছি শোনো। আজ আমার দাদু ভাই লক্ষিন্দর কি করেছে আমার লক্ষিন্দর? ওই পাঠশালায় থেকে ফেরার পথে আমাদের প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসা ঘরে প্রবেশ করে। না, না, এ হতে পারে না মন্ত্রী কাকা, এ হতে পারে না। আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ ও শেষ পর্যন্ত ওই নোংরা গোসা ঘরে। ছি, ছি মন্ত্রী কাকা, এ কথা শোনবার পর আমার উচ্চ মস্তকটা যেন আজ বারবার নিচু হয়ে যাচ্ছে। আমার মান সব ধুলাই ধুলিস্বাদ হয়ে যাচ্ছে। মন্ত্রী কাকা, আমার লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ করেছিল, এ কথা আজ আমি জেনেছি। যদি আমার চম্পল আর কেউ শোনে যে লক্ষিন্দর আমার আজ গোসা ঘরে প্রবেশ করেছিল, তাহলে হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই আমাকে তিরস্কার করে বলবে যে ওই চলে যাচ্ছে চম্পলার অধীশ্বর চাঁদ, সে নিজের সন্তানের অভাব মেটাতে পারে না বলে তার সন্তান আজ গোসা ঘরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকা, আমি ধনের অধীশ্বর, আমার আতালের ধনে পাতালে শুকাই, সোনার কুম্ভ ভূমিতে গড়াগড়ি খায়। আমার সন্তানের কিসের এমন অভাব রয়েছে যা আমি পূর্ণ করতে পারিনি বলে সে আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। তার মনে বড় অভাব। হ্যাঁ, হ্যাঁ, সে আজ লেখাপড়া করবে না। লেখাপড়া করবে না? লক্ষিন্দর আমার এই নাবালক বয়সে লেখাপড়া করবে না, এ কি করে সম্ভব? সে যদি এই নাবালক বয়সে লেখাপড়া না করে, তাহলে কি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে? আর সে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে কি করে আমার অবর্তমানে পরিচালনা করবে এই চম্পকনগর রাজ্য? মন্ত্রী কাকা, সন্তান আমার কি চায়? ও কেন লেখাপড়া করতে চাইছে না? কেন লেখাপড়া করতে চাইছে না জানো? আজ লেখাপড়া ছেড়ে আজ আমার দাদু ভাই বিয়ের জন্য উদ্মাদ হয়ে পড়েছে। এ হতে পারে না মন্ত্রী কাকা, আপনি বলুন এই মিথ্যে, সত্যি হতে পারে না, আপনি বলুন। না বাবা চাঁদ, এই মিথ্যে নয়।
আমার দাদু ভাই আরো একটি কথা বলেছে, এক সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয় ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। এ হতে পারে না। আমার শেষ প্রদীপ, আমার বংশের শেষ প্রদীপ এমনি ভাবে অকালে নিভে যেতে পারে না। আমি তাকে অকালে নিভে যেতে দেব না মন্ত্রী কাকা। কিন্তু বলতে পারেন, আপনি বলতে পারেন মন্ত্রী কাকা, কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? কেন কেন নাবালক বয়সে সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হলো? আমি কিছু জানি না বাবা চান, আজ কেন আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে আমি কিছু জানি না। কিন্তু আমি জানি। তুমি জানো? হ্যাঁ মন্ত্রী কাকা, আজ আমার সব কথাই মনে পড়ছে। আপনার মনে পড়ে? আপনার মনে পড়ে সেই দুলালী ধাত্রীমার কথা? একদিন দুলালী ধাত্রীমা আমার রাজপ্রাসাদে এসে আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল যে সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরে নাকি ওই পদ্মার নাকি আমার লক্ষিন্দরকে দংশন করবে। এ কথা বলতে বলতেই ধাত্রীমা আমার চণ্ডী মণ্ডপের সামনে শিলাই পরিণত হয়ে গেল। আপনার মনে পড়ে মন্ত্রী কাকা? এ বাবা চাঁদ, হ্যাঁ, আজও ভুলিনি আমি সেই দিনের কথাগুলো, এখনো আমার চোখের সামনে ভেসে ভেসে আসে। তবে যে আমার দাদু ভাই যাহা বলে গেল, এক সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয় ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন না, না মন্ত্রী কাকা, আমার লক্ষিন্দরের এখনো দ্বাদশ বৎসর পূর্ণ হয়নি। ও সবে মাত্র একাদশ বৎসরে পদার্পণ করেছে। আমি দ্বাদশ বৎসর পূর্ণ না হলে লক্ষিন্দরের বিবাহ কিছুতেই দিতে পারবো না। দ্বাদশ বৎসরের মধ্যেই বিবাহ দিলে সত্যি যদি ওই চ্যাংমুড়ি কানে আমার লক্ষিন্দরকে আমার কাছ থেকে কেড়ে নেয়, বলতে পারেন আমি কি নিয়ে থাকবো? কে হবে আমার বংশের শেষ প্রদীপ? কে হবে আমার অবর্তমানে এই চম্পলার অধীশ্বর? মন্ত্রী কাকা, আপনি তো আমার পিতৃসম। আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই যে যুক্তি দিয়ে লক্ষিন্দরের বিয়ের কথা ভুলিয়ে দেওয়া যায়? আছে বাবা চাঁদ, আছে, আমার কাছে অনেক অনেক যুক্তি রয়েছে। তাহলে বলুন না, চুপ করে থাকবেন না মন্ত্রী কাকা, বলুন আমরা কি করে লক্ষিন্দরের বিয়ের কথা ভোলাতে পারবো? তবে কিছু অর্থের প্রয়োজন বাবা। অর্থ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী কাকা, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। তোমায় কিছু করতে হবে না, সে আমি করব। এই অর্থ নিয়ে ছুটে যাবো আমি উড়িষ্যার কটক শহরে। কটক শহর? হ্যাঁ, সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে সুন্দর একটা স্বর্ণগিরি মাছ পায়রা নিয়ে আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। হ্যাঁ? সে পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া। উত্তম উত্তম যুক্তি। গিরিবাজ পায়রা, যে পায়রা মানুষের সঙ্গে খেলা করে, যে পায়রা মানুষের সঙ্গে কথা বলে, এই সুন্দর স্বর্ণ গিরিবাজ পায়রা পেলে নাবালক সন্তান আমার পায়রা নিয়ে খেলতে গিয়ে বিয়ের কথা ভুলে যাবে, আবার সে লেখাপড়া করবে। মন্ত্রী কাকা, আর বিলম্ব নয়, যত অর্থের প্রয়োজন আপনি অর্থ নিয়ে এই মুহূর্তে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহরের যেই প্রান্তেই থাক সেই স্বর্ণগিরিবাজ পায়রা আপনি শুধু ক্রয় করে নিয়ে এসে আমার সন্তানের হস্তে তুলে দিয়ে আপনি তার বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা করুন। বেশ বাবা চাঁদে, বেশ, আমি আর বিলম্ব করবো না, আমি এই মধ্যে ছুটে যাবো সে উড়িষ্যার কটক শহরে। ওরে বেটি পাতাল বসেনি মনসা, তুই ভেবেছিস দ্বাদশ বৎসরের মধ্যেই আমার লক্ষিন্দরের বিবাহ দিয়ে
বিবাহ নিশীতে মাসর ঘরে আমার লক্ষ্মীন্দরকে দংশন করবি, কিন্তু না, আমি তোর আশা কিছুতেই পূর্ণ হতে দেব না। আমি তোর আশার বাসা ভেঙে দেব, যেই করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি লক্ষ্মীন্দরের বিয়ের কথা ভোলাবই।